ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকার কলেজের সিন দেখানো হয়, যেখানে আমাদের নায়িকা সুমিকে ডাক্তার বলছিল, তুমি তো 4 সপ্তাহের গর্ভবতী। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা গেল বাচ্চার ডেভেলপমেন্ট ভালোভাবে হচ্ছে না। তাছাড়া রিপোর্টে দেখা যাচ্ছে বাচ্চার একটা ছোট্ট লেজ। এসব শোনার পর তো সুমি পুরাই শকড হয়ে যায়। তার সব ক্লাসমেটরা বলছিল সে তো পার্ট টাইম জব করে, কি জানি কোন আজব পুরুষ তাকে ফাঁসিয়ে নিয়েছিল। তার বাচ্চার নাকি লেজ আছে। এসব শুনে সুমি বলে, আমি কোনো কিছুই করিনি জ্যাং, এসব কিছু তুমি করেছ। 1 মাস পরে সিন দেখানো হয়, যেখানে জ্যাং এবং তার বন্ধু বান্ধবীরা মিলে তাকে জঙ্গলে নিয়ে যায়। সুমি বলে, জ্যাং তুমি কেন সব সময় আমাকে প্যারেশান করো? জ্যাং রেগে যায় আর বলে, তুমি সব সময় ফার্স্ট হও, এ কারণে তুমি সবসময় স্কলারশিপ পাও আর আমি কোনো কিছুই করতে পারি না। আসলে সুমি অনেক বেশি বুদ্ধিমান ছিল, তাই তারা সবাই তার প্রতি জেলাস হতো। সেখানে জ্যাংকে তার এক বন্ধু বলে, আমি শুনেছি এখানে নাকি একজন পাগল পুরুষকে বন্দি করে রাখা হয়েছে, চলো আমরাও তাকে সেই জায়গায় নিয়ে যাই এবং লক করে রাখি। তারপর তারা সবাই সুমিকে সেই জায়গায় নিয়ে যায় এবং লক করে রেখে তারা সবাই পালিয়ে যায়। সুমি ভেতরে একা ছিল আর সে অনেক বেশি ভয় পাচ্ছিল। সে নেকড়ের আওয়াজ পায়। আমরা জানতে পারি এই জায়গায় নেকড়ের রাজাকে আটকে রাখা হয়েছিল, যে ছিল আমাদের গল্পের হিরো জিন। জিন ভাবছিল আজকে তো ফুল মুন নাইট, আর গ্র্যান্ডপার কথার হিসাবে আজকে আমার মেয়েদের সাথে আমার দেখা হবে, যাতে আমি তার সাথে নাইট স্পেন্ড করে নেকড়ে পরিবারকে একজন নেকড়ে বংশধর দিতে পারি। সে তো সেখানে তার সামনে সুমিকে দেখতে পায়, যার গলার নিচে একটা লোটাস মার্ক চকচক করছিল। জিন তার সব শিকল খুলে ফেলে আর তার কাছে চলে আসে। সুমি তো ভয় পাচ্ছিল আর বলছিল, তুমি কি চাও? জিন বলে, আমি তো তোমাকে চাই। এখানে তারা দুজনে একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। তারপর বর্তমানে সিন দেখানো হয়, যেখানে তার কাছে ম্যাডাম আসে আর বলে, তোমার তো এখনো বিয়ে হয়নি, তুমি কিভাবে গর্ভবতী হলে? তুমি এ কলেজে আর আসতে পারবে না। সুমি অনেক বেশি রিকোয়েস্ট করে আর বলে, ফাইনালি আমি আমার কলেজের ফি পরিশোধ করে দিয়েছি, আমি পড়াশোনা করতে চাই, কিন্তু কেউই তার কথা শোনে না। অন্যদিকে জিনের পরিবার জিনের কাছে আসে আর ভেতরে আসার পর সবাই জিনকে গ্রিট করে। সবাই বলছিল, বস আপনাকে অনেক শুভকামনা, আপনার ওল্ড ফর্ম একেবারে রিমুভ হয়ে গেছে। জিন সেখানে মিস্টার জিকে জিজ্ঞেস করে, ফুল মুনের নাইটে আপনি তো সে মেয়েকে পাঠিয়েছিলেন। মিস্টার জিন বলে, আমি তো কাউকেই পাঠাইনি। জিন তো পুরাই শকড হয়ে যায় আর বলে তার কাঁধে লোটাসের বার্থ মার্ক ছিল। মিস্টার জি বলে, এর মানে সে অনেক বেশি লাকি একটা মেয়ে, সে কি পালিয়ে গেছে? সেখানে তার সেক্রেটারি বলে, বস এটা তো অনেক খারাপ একটা ব্যাপার, সে পালিয়ে গেছে, সেটা আপনার প্রথমবার ছিল, সেই হিসাবে সে নিশ্চয়ই প্রেগনেন্ট হয়ে গেছে। তার এত সাহস, সে আপনার ফায়দা তুলে পালিয়ে গেছে। মিস্টার জি বলে, তাকে সম্মান দিয়ে কথা বলো, সে আমাদের নেকড়ে পরিবারকে বংশধর দিতে চলেছে। সেই মেয়ে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নেকড়েদের জীবনে শুধুমাত্র একজন সঙ্গীই থাকে। জিন তো রেগে যায় আর বলে, যেখান থেকে পারো তাকে খুঁজে বের করো। এরকম ভাবেই 2 মাস কেটে যায়। সে তার প্রেগনেন্সির সময়ও অনেক বেশি কাজ করছিল। সে তার পেট ধরে বলছিল, আমি তোমাকে একদমই সাফার করতে দিব না। তারপর আমাদের 6 বছর পরে সিন দেখানো হয়, সে তার ছেলের বাইকে নিয়ে হসপিটালে আসে। তার ছেলের তো লেজ ছিল। সে তার ছেলেকে বলছিল, আমি তোমাকে কয়বার বলেছি তুমি তোমার লেজ লুকিয়ে রাখবে, কেউ যদি এটা দেখে ফেলে সবাই তোমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলবে, তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? ভাই বলে, হ্যাঁ মা। তারপর সুমি ডক্টরের রুমে অনেকগুলো কাজ করে অনেকগুলো টাকা ইনকাম করব, তারপর তোমার সার্জারি করাবো, তারপর থেকে তুমি স্কুলে যেতে পারবে, তুমি কি অপেক্ষা করবে? ভাই বলে, হ্যাঁ মা। তখন তো তার ছেলের লেজ বের হয়ে যায়। সে তার ছেলেকে বোঝাচ্ছিল, তোমার লেজ সবসময় লুকিয়ে রাখবে, আর শার্টের মধ্যে সে লেজ সে লুকিয়ে রাখে। সিন্ধু সেখান দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিল, কিন্তু অবাক করা বিষয় সে দেখতে পায় না। জিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাদের উলফ ক্ল্যানের বাচ্চাদের তো ছোট থাকতেই লেজ বের হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ বস, 6 বছর কেটে গেছে, সেই মেয়ে তো আপনার বাচ্চাকেও জন্ম দিয়ে দিয়েছে, আর আপনার বাচ্চার নিশ্চয়ই লেজ ডেভেলপমেন্ট হচ্ছে, তাই আমরা সেই বাচ্চাদের উপর মনোযোগ দিচ্ছি যে বাচ্চাদের লেজ আছে। জিন বলে, সেই মেয়ের পক্ষে আমাদের বাচ্চাকে বড় করা নিশ্চয়ই অনেক বেশি কষ্টের হচ্ছে, আমি তার প্রতি অনেক বেশি ঋণী। যখনই আমরা তাকে খুঁজে পাবো তার সাথে ভালোভাবে সম্মান দিয়ে কথা বলবে, কারণ আমাদের পুরো নেকড়ে জাতি তার প্রতি ঋণী। অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা ঠিক আছে। তাছাড়া আপনার কুকুর নাকি হারিয়ে গেছে, কারণ তারা ডোর লক করতে ভুলে গিয়েছিল। জিন বলে, সবাইকে কাজ থেকে বের করে দাও আর নতুন মানুষ হায়ার করো। তারপর দেখানো হয় সুমি সে চাকরির নোটিশ পায় আর সেখানে আসে ইন্টারভিউ দিতে, কারণ সেখানে চাকরির স্যালারিও অনেক বেশি ছিল। সুমি ভেতরে আসে আর বলে, আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাই।
কিন্তু দেখা যায় সেখানে তো জাং ছিল। জাংও আসলে জিনের একজন সেক্রেটারি ছিল। জাং বলে, তোমাকে তো কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, তুমি কি এখন বডি সিল করো না? সুমি বলে, ফালতু কথা বলা বন্ধ করো। সে তার কাছ থেকে পেপার ছিনিয়ে নেয় আর বলে, তুমি এ জায়গায় ক্লিনিং এর জব করতে এসেছো? জাং ভাবছিল আমি কিভাবে তাকে কলেজ থেকে বের করেছি। এই সব কিছু যদি সে কাউকে বলে দেয় আমার কি হবে? যে কোনোভাবেই হোক তাকে এখান থেকে বের করতে হবে। আর সে সুমিকে বলে, অ্যাপ্লাই ওই দিকে না, এদিকে গিয়ে করতে হবে। তার যাওয়ার পরপরই জাং বলছিল, আমি এত সুন্দরী হওয়ার পরেও এই 3 বছরে মিস্টার জিন আমাকে একবারও দেখেনি। আর তুমি তো মিস্টার জিনের মিস্ট্রেস হতে যাচ্ছ, তোমাকে দেখবে কিভাবে ধাক্কা মেরে বের করা হয়। অন্যদিকে দেখানো হয় জিনকে মিস্টার জি বলছিল, ফুল মুন নাইট আসতে চলেছে। এই কয়েক বছর আপনি আপনার সঙ্গী ছাড়া অনেক সাফার করেছেন। এই কারণে আপনার বডি পুরো উইক হয়ে গেছে, তাই অল্পতেই আপনার ঠান্ডা লেগে যায়। সেখানে জিন বলে, আমি কোনো কিছুই খাবো না, আমার মুড নেই। মিস্টার জি বলে, তোমার বুঝতে হবে ফুল মুন নাইট আসতে চলেছে, এখন আপনার সঙ্গীর ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। আমরা সেই মেয়েকে কিভাবে খুঁজে পাবো? জিন বলে, আমি হলাম নেকড়ের রাজা, আমার স্মেল ক্ষমতা অনেক বেশি। একবার আমার ঠান্ডা ঠিক হয়ে যাক, তারপর আমি আমার স্মেলের ক্ষমতা দিয়ে তার শরীরের সুগন্ধ সুখে তাকে খুঁজে বের করব। আসলে সেদিন রাতে অনেক বেশি অন্ধকার ছিল, তাই দুইজনই দুইজনের চেহারা কোনো রকম ভাবেই নোটিস করেনি। জিন যখন এসব কিছু বলছিল, হঠাৎ করে তার শরীর অনেক বেশি খারাপ হতে শুরু করে। মিস্টার জি বলছিল, এখন তো আপনি নিজেকে ভালোভাবে কন্ট্রোলও করতে পারেন না, তার আগে আপনি নিজেকে নিজে শেষ করতে চেয়েছিলেন। আমি চাই আপনি সম্পূর্ণ সেফ থাকুন, কারণ আপনি আমাদের ক্ল্যানের রাজা এবং লিডারও। তারপর সে সেখানে মেয়েদেরকে ডাকে যাতে জিন একজনকে তার সঙ্গী হিসেবে চুজ করতে পারে। সুমিকে তো সে ভুল জায়গা দেখিয়েছিল, তাই সে ক্লিনিং এর জায়গায় না গিয়ে ভুলে এ জায়গায় চলে আসে। সবাই সেখানে সুমিকে দেখে বলছিল, তোমার কাপড় দেখো, স্টাইল দেখো, তোমার কি মনে হয় তোমাকে চুজ করা হবে? তারা সবাই তো সুমিকে নিয়ে ঠাট্টা করেছিল। আর জিন তো সুমির শরীরের সুগন্ধ অল্প অল্প পাচ্ছিল, আর সে ভাবছিল সে রাতের মেয়ে কি এখানে আছে। অ্যাসিস্ট্যান্ট মেয়েদেরকে বলছিল, তোমরা সবাই নিচের ব্যাপারে বলো। জিনের উমেন হওয়ার জন্য সবাই তো সেই জায়গায় অনেক বেশি অ্যাক্টিং করে আর অনেক মিষ্টি মিষ্টি কথা বলছিল। জিন তো এসব কিছু দেখে অনেক বেশি বিরক্ত হয়। আর সুমি ভাবছিল ক্লিনারে জব করতে হলে আবার এসব বলতে হয় নাকি। অ্যাসিস্ট্যান্ট সব মেয়েদেরকে গুনে আর ভাবছিল এখানে একজন মেয়ে কিভাবে বেশি আসলো। একজন মেয়ে তো সেই জায়গায় সুমিকে ধাক্কা দিয়ে দেয়। জিন বলে, আমি সে মেয়ের সুগন্ধ পাচ্ছি। মিস্টার জি বলে, আপনার স্মেলের ক্ষমতা চলে গেছে ঠান্ডার কারণে, তাই আপনি মিথ্যা বাহানা বানানো বন্ধ করেন। সুমি সামনে চলে আসে আর বলে, আমার নাম সুমি, আমার পরিষ্কার করার 6 বছরের দক্ষতা আছে আর আমি বাচ্চাদেরও কেয়ার করতে পারি। তার কথা শুনে সবাই তো সেই জায়গায় হাসছিল। মিস্টার জি তাকে জিজ্ঞেস করে, আপনার কাকে পছন্দ? জিন ভাবে আমি কাউকে চুজ না করলে সে আমাকে ছাড়বে না, তাই সে ভালোভাবে না দেখে সুমিনের ওপর ইশারা করে। সব মেয়েরা তো হতবাক হয়ে চিল্লাতে শুরু করে, কিন্তু সেক্রেটারি সবাইকেই বের করে দেয়। তারপর মিস্টার জি এবং সেক্রেটারি তার কাছে আসে আর বলে, ফাইনালি তুমি সিলেক্টেড হয়েছ, এখন উপরে যাও। তার যাওয়ার পর মিস্টার জি সেক্রেটারিকে জিজ্ঞেস করে, তার রেজুমে দেখাও। সেক্রেটারি বলে, সে তো এখানে এক্সট্রা এসেছিল। তখনই সেখানে একজন সার্ভেন্ট আসে আর বলে, আমি তো নতুন একজন ক্লিনার রেখেছিলাম, সে কি এখানে এসেছে, তার নাম হচ্ছে সুমি। অ্যাসিস্ট্যান্ট আর মিস্টার জি তো পুরাই শকড। সেক্রেটারি ভেতরে যাচ্ছিল, কিন্তু মিস্টার জি তাকে থামায় আর তাকে বলে সে প্রথমবার কোনো মেয়েকে পছন্দ করেছে। অন্যদিকে সুমি উপরে ছিল, জিনকে দেখছিল আর ভাবছিল সে আসলে অনেক বেশি হ্যান্ডসাম, তাই তো সব মেয়েরা তাকে পটাতে চায় আর এরকম ভাবে ড্রেস আপ করেছিল। অন্যদিকে বাইরে সব মেয়েরা কথাবার্তা বলছিল। সবার কথা শুনে জাং জানতে পারে জিন তো সুমিকে সিলেক্ট করেছে। জাং তো জ্বলে পুড়ে যাচ্ছিল আর বলছিল, এই 3 বছরে সে আমার দিকে ঘুরেও তাকায়নি, আর সুমি আসার পরই তার বিছানা পর্যন্ত পৌঁছে গেল। অন্যদিকে জিন সুমিকে দেখে ভাবছিল, আমার মনে হচ্ছে আমি তাকে কোথাও দেখেছি। আর সুমিও ভাবছিল, তার সাথে কখনো কি আমার দেখা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে সেক্রেটারি আসে আর বলছিল, বস তোমাকে যা বলছে তোমার তাই করতে হবে। সুমি বলে, আচ্ছা ঠিক আছে, আমি কি এখন করে দেখাবো? সেক্রেটারি অবাক হয়ে যায় আর বলে, তুমি আমার সামনে কি করতে চলেছ? সুমি তার কোট সরাচ্ছিল আর বলছিল, আমি এই কাজে অনেক বেশি প্রফেশনাল। জিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আজকের আগেও এই কাজ করেছ? সুমি বলে, হ্যাঁ অবশ্যই। আসলে সুমি ভাবছিল ক্লিনিং এর কাজ, আর আমাদের হিরো ভাবছিল নাইট স্পেন্ড করার কাজ। অ্যাসিস্ট্যান্ট তো কোনো রকম ভাবে কেটে পড়ে। সুমি বলে, আপনি আমার দক্ষতা কোথায় দেখবেন? আপনার রুমে, ব্যালকনিতে নাকি বাথরুমে? আমি সবখানে একেবারে বেস্ট কাজ করি। মিস্টার জিন বলে, তোমার কোথাও যেতে হবে না, যা করার এখানে করো।
অন্যদিকে জ্যাং দৌড়িয়ে আসে আর বলে সে তো ক্লিনার। সেক্রেটারি তার মুখ চেপে ধরে আর মিস্টার জি তাকে বকে পাঠিয়ে দেয়। অন্যদিকে সুমি বলছিল কাজ করার জন্য তো জিনিসের প্রয়োজন, সেগুলো কোথায়? কিন্তু মিস্টার জি তো হঠাৎ করেই তাকে ধরে ফেলে। আসলে জিনের পরিকল্পনা ছিল সে তাকে ভয় দেখিয়ে পাঠিয়ে দিবে। সুমি বলছিল আপনি এসব কি করছেন? মিস্টার জিন বলে তুমি তো এই সব কিছু করতেই এসেছিলে। সুমি এখন বুঝতে পারে সেই মেয়েরা কেন এত বেশি রেডি হয়ে এসেছিল। সুমি বলে আপনি আমাকে ভুল ভাবছেন, আমি তো ক্লিনিং এর জবের জন্য এসেছিলাম। কিন্তু সুমির শরীরের সুগন্ধ তাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল। জিন তার কাছে গিয়ে যখন তাকে কিস করবে সে তাকে অনেক জোরে একটা চড় মারে। তারপর সুমি বাইরে ছিল আর বলছিল সে 1 নাম্বারের একটা পাগল। কিছুক্ষণ পর নিচে জিন আসে যার চেহারার মধ্যে থাপ্পড়ের দাগ ছিল। সেক্রেটারি বলে বস সে আপনাকে হিট করেছে, আমি এখনই তাকে নিয়ে আসছি। জিন বলে সে না, আমি তাকে হিট করেছি। তার কি এত সাহস আছে নাকি আমাকে হিট করবে? আমি তাকে ভয় দেখিয়েছি তাই সে পালিয়ে গেছে। আর সে মনে মনে ভাবছিল মেয়েটা অনেক বেশি ইন্টারেস্টিং। সে সেক্রেটারিকে বলে তার ব্যাপারে সব খোঁজ নিতে। মিস্টার জি বলে আমার তো জিনকে দেখে অনেকটাই ঠিক মনে হচ্ছে। সেক্রেটারি বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন। মিস্টার জি বলে যাই হোক এখন থেকে এই মেয়ে এই বাড়িতেই থাকবে। আর ব্যবস্থা করো যাতে সেই মেয়ে অফিসেও কাজ করে জিনের সাথে। তখন অ্যাসিস্ট্যান্টও জাঁকে কল করে আর বলে সুমিকে নতুন ক্লিনার হিসেবে হায়ার করো আর সেই এখন মিস্টার জিনের সেক্রেটারি হবে। জ্যাং তো অনেক বেশি রেগেছিল আর বলছিল সুমি তোমার এত সাহস, তুমি আমার জবকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। অন্যদিকে সুমি বের হচ্ছিল তখনই তার কাছে কল আসে, তাই সে তাড়াহুড়ো করে বের হয়। সুমিও তার পিছু করছিল। বাইদু স্কুলে ছিল এবং একজন মহিলা তাকে অনেক বেশি বকছিল। তখনই সুমি এসে তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, আর জিজ্ঞেস করে কি হয়েছে। সে মহিলা বলে সে আমার কুকুরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। সুমি তার কাছে ক্ষমা চায় কিন্তু সেই মহিলা ক্ষতিপূরণ চাচ্ছিল আর তার কাছে 20,000 টাকা চায়। আর সে বলছিল তার কুকুর বিদেশি ছিল। সুমি তো পুরাই শকড আর বলে আমার কাছে এত টাকা নেই। তখন সে মহিলা পুলিশের কথা বলে। সুমি তাকে বলে আপনি আমাকে প্লিজ একটু সময় দেন। আর সে ব্যাপারে লিখে দেয় সে পরের মাসেই তাকে তার টাকা পরিশোধ করে দিবে। তখন সে মহিলাও বলে আমি আরো বেশি টাকা চাই আর এই কথা বলে হুমকি দিয়ে চলে যায়। সুমি তারপর তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি কেন এরকম করেছ, তুমি কেন কুকুরের খাঁচা খুলতে গিয়েছিলে? ভাই বলে সে মহিলা তো কুকুরটাকে চুরি করে এনেছিল, সে তো কুকুরটার আসল মালিক ছিল না। সুমি বলে তুমি কিভাবে জানো? ভাই বলে সে পাপি নিজেই আমাকে এই কথা বলেছিল। সুমি হাসে আর বলে তুমি আবার কুকুরের ভাষা বুঝতে পারো নাকি? ভাই বলে মা তুমি কেন আমার কথা বিশ্বাস করো না, আমি সত্যিই জীবজন্তুর ভাষা বুঝতে পারি। সুমি তো সব মজা মনে করছিল আর সে বলে আমার ছেলে তো ম্যাজিশিয়ান। কিন্তু সে মহিলাকে পুলিশ স্টেশনে পাঠানোর জন্য আমাদের প্রমাণ দরকার। তখনই সে নোটিস করে তার ছেলের লেজ আবারও বের হয়ে গেছে। জ্যাং তো এই সব কিছু দেখে হতবাক হয়ে যায় আর পিকচার ক্লিক করে। জ্যাং বলছিল এটা তো অনেক অবাক করা বিষয়, তুমি একটা মনস্টারকে জন্ম দিয়েছ। তোমার আসল রূপ যখন মিস্টার জিন জানতে পারবে সে তোমাকে বাড়ি থেকেই বের করে দিবে। অন্যদিকে সুমি তার বাচ্চাকে বলছিল আমি তোমাকে কতবার বলেছি তোমার লেজটা লুকিয়ে রাখবে। ভাই বলে মা আমি কি করব, এটা আমার প্যান্টে রাখতে আমার অনেক কষ্ট হয়। সুমি তার ছেলেকে বলে তুমি আর কিছুদিন ওয়েট করো, আমি টাকা জোগাড় করে তোমার সার্জারি করাচ্ছি, তারপর তোমার আর কোনো কষ্ট হবে না। তখনই তার কাছে জিংসি গ্রুপ থেকে কল আসে তাকে সেই জায়গার ক্লিনার হিসেবে জবে রাখা হয়েছে। সুমি অনেক হ্যাপি হয়, তার ছেলেকে বলে মা কাজে যাচ্ছে তুমি এখানেই থেকো আর তুমি তোমার টিচারের সব কথা শোনো। আসলে এই স্কুলে সে পড়াশোনা করে কিন্তু ভাই তার লেজের কারণে কারোর সাথে সেরকম ভাবে মিশতে পারে না। অন্যদিকে ভাই বলছিল আমি তো যাচ্ছি আমার বাবির সাথে গেম খেলতে। অন্যদিকে সুমি তো কাজ করার জন্য জিনের কোম্পানিতে চলে যায় আর কোম্পানিতে সবকিছু পরিষ্কার করছিল আর জিন তার কাজে ব্যস্ত ছিল। দুজনেই দুজনকে দেখতে পায় না কিন্তু জিন তার সুগন্ধ নিশ্চয়ই পাচ্ছিল। সে পেছনে ঘোরে কিন্তু সে কাউকে দেখতে পায় না আর জিন ভাবছিল সবই তার কল্পনা। তারপর অফিসে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে যত দিন যাচ্ছে আপনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, আপনার কোনো মেয়ের প্রয়োজন নিজেকে কন্ট্রোল করতে, আপনি কেন আমার কোনো কথাই শুনছেন না? জিন বলে আমার শুধুমাত্র আরামের প্রয়োজন, তুমি এখান থেকে চলে যাও। অ্যাসিস্ট্যান্ট যাওয়ার আগে সেই জায়গায় নো এন্ট্রির বোর্ড রেখে যায় কিন্তু সে বোর্ডটা পড়ে গিয়েছিল তাই সে না বুঝে সেখানে চলে যায় ক্লিনিং করতে। সেখানে অনেক বেশি অন্ধকার ছিল আর সুমিন বারবার লাইট খুঁজছিল। জিন তার কাছে থাকার সত্ত্বেও সে তাকে দেখতে পায় না কারণ অনেক বেশি অন্ধকার ছিল। কিন্তু জিন তার শরীরের সুগন্ধ পায় আর সে 6 বছর আগের ঘটনা ভাবে। সুমি তখনই তার আওয়াজ পায় আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি কে, আপনি কি ঠিক আছেন?
জিনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তাই সে ভালোভাবে তাকে নোটিস করতে পারে না। সুমি তাকে জিজ্ঞেস করছিল আপনি কি ঠিক আছেন, কিন্তু জিন তো হঠাৎ করেই তাকে কিস করে বসে। আসলে সে তার সুগন্ধের কারণে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর সে সুমির অনেক বেশি কাছে চলে আসে। সুমি তাকে সরাচ্ছিল। সুমি তো রেখে তাকে চর মেরে বসে আর বলে তুমি অনেক বেশি নির্লজ্জ। তারপর সে দৌড়ে পালিয়ে যায়। জিন বুঝতে পারে এটাই হচ্ছে 6 বছর আগের সে মেয়ে, কিন্তু সে অনেক বেশি দুর্বল ছিল, তাই সে তার পেছনে যেতে পারে না। তখনই জ্যাং সেখানে আসে আর বলে বস, আমি আপনাকে ফটো দেখাতে এসেছি। আর সে সুমি এবং বাইরের ছবি দেখায়। জ্যাং তো সেই জায়গায় জিনকে সেডুস করার চেষ্টা করে, কিন্তু সে অনেক বেশি রেগে যায় এবং তাকে অনেক বেশি ইনসাল্ট করে পাঠিয়ে দেয়। তারপর জিন তাড়াতাড়ি করে তার সেক্রেটারিকে কল করে। তার সেক্রেটারি আসে আর বলে বস, আপনি তো এই টাইমে ঠিক আছেন। তখনই সে নোটিস করে তার গালের মধ্যে থাপ্পড়ের দাগ। আর সে বলছিল বস, আপনি আবারও মার খেয়েছেন। জিন তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, তাই বলে না। সেক্রেটারি ভাবছিল মনে হচ্ছে এটাও সুমি ছিল। সে জিনকে সুমির রেজুমে দেয় আর বলে আজ থেকে সুমি এখানেই কাজ করবে। আপনার কি মনে আছে সেদিন বাড়ির সেই মেয়েটা, সে আসলে ক্লিনিং এর জব করতে এসেছিল। জিন বলে যাই হোক, আমি তার প্রতি ইন্টারেস্টেড না। সেক্রেটারি ভাবছিল তার তো সুমিকে অনেক বেশি পছন্দ, কিন্তু সে স্বীকার করছে না। কিন্তু কোনো ব্যাপার না, আমি খুব শীঘ্রই তাকে আমার বসের পার্সোনাল সেক্রেটারি বানিয়ে দিব। তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। জিন সেখানে ভাবছিল আসলে সে মেয়েটা কে ছিল। অন্যদিকে ভয়ে ভয়ে সুমি একজনকে জিজ্ঞেস করে 42 এর রুমে কে কাজ করে। ম্যানেজার বলে সেটা তো আমাদের বসের রুম। সুমি তো অবাক হয়ে ভাবছিল আমি কোম্পানির প্রথম দিনে সেই কোম্পানির বসকে থাপ্পড় মেরে দিয়েছি। সে যদি আমাকে চিনতে পেরে যায় আর জব থেকে বের করে দেয়। তখনই ম্যানেজারের কাছে কল আসে। ম্যানেজার বলে এখন থেকে তুমি বসের রুমেই কাজ করবে, তুমি এখন বসের রুমের ইনচার্জ। সুমি তো পুরাই ভয় পেয়ে যায়। আর জ্যাং এসব শোনার পর অনেক বেশি জেলাস হয়। আর সে বলে আমি এত বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু কোনো সময় বসের রুমে যাওয়ার সুযোগ পাইনি। অন্যদিকে ভয়ে ভয়ে সুমি সে রুমে যায় কাজ করতে। আর সে জানতে পারে তার বস অন্য কেউ নয়, মিস্টার জিন। জিন তো রাগ দেখাচ্ছিল আর বলছিল খুঁজে বের করো আমার রুমে কে এসেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আমি এখনই সবাইকে ডাকছি আর জিজ্ঞেস করছি কোন মেয়ে এসেছিল। এসব শোনার পর তো সুমি পুরাই ভয় পেয়ে যায় এবং দৌড়াতে শুরু করে আর ভাবছিল ধরা পড়ে গেলে আমার সাথে কি হবে। আর সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। অন্যদিকে জিনের কোম্পানিতে বাই চলে আসে জিনের সে হারিয়ে যাওয়া কুকুরকে নিয়ে। আর সে বলে শাওবাও তুমি এখানে থাকো। শাওবাও বলে হ্যাঁ, আমাদের টিম লিডার এখানেই থাকে। বাই তাকে জিজ্ঞেস করে টিম লিডার মানে কি, কিন্তু সে কুকুর তো তাকে টানতে টানতে জিনের রুমের মধ্যে নিয়ে যায়। জিন তো কুকুরকে দেখে অনেক বেশি খুশি হয় আর বলে শাওবাও ফাইনালি তোমাকে খুঁজে পাওয়া গেল। জিনকে কুকুর কিছু বলে, সে তো হতবাক হয়ে যায় আর বলে কি তোমার সাথে এরকম ছেলের দেখা হয়েছে যে তোমার ভাষা বুঝতে পারে। তুমি 5 বছরের বাচ্চার কথা বলছো, হতে পারে সে আমাদের ক্ল্যানেরই বাচ্চা। সে হয়তো কোনো রকম ভাবে আমাদের ক্ল্যান থেকে হারিয়ে গেছে। তখনই বাই ভেতরে চলে আসে আর বলে তাকে কিছু বলবে না, সে একদমই কামড় দেয় না। আর সে জিনকে বলছিল হ্যান্ডসাম আঙ্কেল আপনি একদমই ভয় পাবেন না, সে কাউকে কামড় দেয় না, সে অনেক লেজি, তারপরেও সে অনেক খেলাধুলা করতে পছন্দ করে, তাই তাকে একদমই আঘাত করবেন না। জিন তাকে জিজ্ঞেস করে তুমি কি কুকুরের ভাষা বুঝতে পারো। বাই তার মুখ বন্ধ করে আর ভাবছিল মা বলেছে কাউকে কোনো কিছু না বলতে। তখনই তো জিন তার লেজ দেখে ফেলে। জিন তাকে একটা জায়গায় নিয়ে যায় এবং তাকে ক্যান্ডি কিনে দিয়েছিল। ভাই বলছিল হ্যান্ডসাম আঙ্কেল আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমার কুকুরকে বাড়ি দেওয়ার জন্য আর আমাকে ক্যান্ডি দেওয়ার জন্য। জিন তাকে জিজ্ঞেস করে আজ পর্যন্ত তুমি কি কটন ক্যান্ডি খাওনি। ভাই বলে না, আজই প্রথম খাচ্ছি। জিন ভাবছিল আমাদের উলফ ক্ল্যান অনেক বেশি বড় আর যারা বিজনেসে অনেক বেশি এগিয়ে আছে, কিন্তু আমাদের জেনারেশনের একজন বংশধর ক্যান্ডি কিনে খেতে পারছে না। তার প্যারেন্টস আসলে কিরকম। জিন তাকে জিজ্ঞেস করে তোমার মা অনেক বেশি খারাপ তাই না। ভাই বলে আমার মায়ের ব্যাপারে কিছু বলবেন না, আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে। জিন বলে তাহলে তোমার মা কেন তোমাকে কটন ক্যান্ডি কিনে দেয় না। ভাই বলে কারণ আমার মায়ের কাছে তো টাকা নেই। আমার মা তো 6 বছর আগে গর্ভবতী হয়ে যায় আর তাই তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। সে একাই আমাকে এত বছর ধরে বড় করছে। আমার মা অনেক বেশি পরিশ্রমী, তাই তার ব্যাপারে কিছু আপনি বলতে পারেন না। জিন তখন 6 বছর আগের ঘটনা ভাবে, যেখানে সে সবাইকে জিজ্ঞেস করেছিল সে মেয়েকে খুঁজে পেয়েছ, কিন্তু কেউই সে মেয়েকে খুঁজে পায়নি। বাইদু জিনকে বলছিল তার মা প্রেগনেন্ট ছিল বলে কেউ তাকে জবে রাখেনি আর তার মায়ের স্ট্রাগলের কথা সব বলছিল। সেখানে জিন বলে সব ভুল তো আমার কারণে তোমার মা এত বেশি সাফার করেছে। আর সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ভাই বলে আঙ্কেল আপনার চোখে কি হয়েছে, মাটি ঢুকেছে, আমি ফু দিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে।
জিন বলে আচ্ছা ঠিক আছে। তার তো বাইকে অনেক বেশি ভালো লাগছিল। জিন তাকে বলে তুমি একটু বসো, আমি একটা কল করে তারপর আসছি। তারপর সে সেক্রেটারিকে কল করে আর বলে আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি, আমি তাকে বাড়িতে নিয়ে যেতে চাই, তুমি গাড়ি আনো। তারপর আবার জিন মিস্টার জিকে কল করে আর বলে আমি আমার বংশধরকে খুঁজে পেয়েছি, তার জন্য একটা কিন্ডার গার্ডেন বানান আর অনেকগুলো খেলনার শপিং করেন। এত বছর আমার ছেলে অনেক সাফার করেছে, তাই আমি সব কিছু তাকে ডাবল দিতে চাই। অন্যদিকে সুমি তার ছেলের কাছে আসে আর বলে তোমাকে কতবার বলেছি অন্য কারোর সাথে কথা বলবে না, সব মানুষ ভালো হয় না। ভাই বলে সে আঙ্কেল অনেক বেশি ভালো, আমি তাকে বলেছি আমি ডগের কথা বুঝতে পারি, কিন্তু সে একেবারেই আমাকে নিয়ে ঠাট্টা করেনি। সুমি বলে অনেক মানুষ আছে যারা ভালো, এখন তুমি চলো বাড়িতে যাব। ভাই তো পেছন থেকে জিনকে দেখছিল আর ভাবছিল পরে আবার কখনো তার সাথে আমার দেখা হবে। তারপর সে তার মায়ের সাথে চলে যায়। কিছুক্ষণ পর জিন পেছনে তাকায় আর সে দেখতে পায় ভাই তো চলে গেছে। তখনই সেক্রেটারি আসে আর বলে বস আপনার ছেলে কোথায়? জিন তো রেখে যায় আর বলে তোমরা এতক্ষণ কোথায় ছিলে, আমার ছেলে এখান থেকে পালিয়ে গেছে। সে সেক্রেটারিকে বাইরে চুল দেয় আর বলে ডিএনএ টেস্ট করাতে। অন্যদিকে রাতে সুমিকে দেখানো হয় সে কিনা তার খরচের লিস্ট নিয়ে বসেছিল আর ভাবছিল কিভাবে বাইরে সার্জারি করাবে। তারপর সে বাইরের কাছে গেলে দেখতে পায় তার অবস্থা তো অনেক বেশি খারাপ, তাই সে তাকে হসপিটালে নিয়ে যায়। আর সে চিল্লাচ্ছিল আর বলছিল প্লিজ আমার ছেলেকে বাঁচান। অন্যদিকে জিনো মিস্টার জিকে নিয়ে হসপিটালে আসে। অন্যদিকে সুমি নার্সকে দেখাচ্ছিল তার ছেলের কি হয়েছে। নার্স তো তার কান দেখে পুরাই অবাক হয়ে যায় আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এসব কিছু আবার দূর থেকে জিনও দেখে। সেখানে মিস্টার জিকে তো ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সেক্রেটারি জিনকে বলছিল সে শুনেছিল আপনার বাচ্চাকে আপনি খুঁজে পেয়েছেন, তাই অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল। তারপর সে যখন জানতে পেরেছে আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না, সে তো এরকম ভাবে অজ্ঞান হয়ে গেল। যাই হোক মিস্টার জির তো 100 বছর হয়ে গেছে। জিন বলে তুমি কি বলতে চাচ্ছ, সব দোষ আমার? সেক্রেটারি ভয় পেয়ে যায় আর বলে না, আর সে পালিয়ে যায়। জিন ভাবছিল সে নার্স কেন বলল নেকড়ের মতো কান, তাছাড়া আমি তো এই জায়গায় স্মেলও পাচ্ছি সেই মেয়েটার। আর সে দেখার জন্য চলে যায়। বাইকে ভেতরে নিয়ে যাওয়া হয় আর সুমি বাইরে বসে অপেক্ষা করছিল। সেখানে একজন লোক তাকে বলছিল আমার ছেলে ঘুমিয়ে গেছে, আমি ওয়াশরুমে যাব, আপনি কি কিছু সময়ের জন্য তাকে রাখবেন? সুমিও তখন রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে জিন আসে আর সে সুমিকে বলে তুমি এখানে কি করছো? সুমি ভয় পেয়ে যায় আর ভাবছিল সে এখানে কি করছে। সে কি জানতে পেরে গেছে আমি তাকে জ্বর মেরেছিলাম? অন্যদিকে জিন ভাবছিল আমি সেদিনও স্মেল করেছিলাম আর এখানে সে সুগন্ধ পাচ্ছি, এটা কি হতে পারে, এটাই সে মেয়ে। ও তো সুমিকে জিজ্ঞেস করে সেদিন অফিসে তুমি ছিলে তাই না? সুমি বলে আপনি কি বলছেন, আমি কিছুই জানি না। জিন তো সেই জায়গায় বলে এটা তোমার ছেলে, আমি তাকে দেখতে চাই। আর ক্যাপ সরিয়ে দেখতে পাই এটা তো অন্য বাচ্চা। জিন অবাক হয়ে ভাবছিল আমার স্মেলের সেন্স কি পুরাই খারাপ হয়ে গেছে। সে তো সুমির কাছে যাচ্ছিল তার সেন্ট নেওয়ার জন্য, তখনই সে লোকটা চলে আসে। সে দৌড়ে আসে আর বলে আপনি এখানে হসপিটালে মেয়েদেরকে হ্যারাস করছেন। তখনই বাচ্চা বলে বাবা আপনি চলে এসেছেন। চিন্তু দুইজনকে একসাথে দেখে মনে করে এটা তার হাজব্যান্ড, তাই সে সুমিকে বলে সরি আমি তোমাকে অন্য কাউকে মনে করেছিলাম। তারপর সে যখন চলে যাচ্ছিল তখনই একজন বলে বাইরের মা চেক আপ শেষ হয়ে গেছে। সুমি ভেতরে যাচ্ছিল, জিনও তার পেছনে যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে মিস্টার জিনের অবস্থা ভালো না, জলদি আসুন। তাই জিন তো সেই জায়গা থেকে চলে যায়। অন্যদিকে ডাক্তার সুমিকে বলছিল তার হেলথে কোনো সমস্যা নেই, কিন্তু তার অনেক বেশি ফিভার ছিল, তাই এখন আমরা সার্জারি করাতে পারবো না। আর মেডিসিনের কথা বলে সুমি ডাক্তারকে জিজ্ঞেস করে তাহলে সার্জারি কবে করাবেন? ডাক্তার বলে তারও প্ল্যানিং করতে হবে। সুমি ভাবছিল আমি কত খারাপ একজন মা, আমি আমার ছেলের জন্য কোনো কিছুই করতে পারছি না। ভাই বলে মা তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক আছি। অন্যদিকে মিস্টার জি বলছিল আমি আমার সম্পূর্ণ জীবন আমার উলফ ক্ল্যানকে দিয়েছি, আর জিন আমি সবসময় তোমাকে আমার ছেলের মতোই ভেবেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমার মরার সময় চলে এসেছে, কিন্তু আমার শেষ ইচ্ছে আর পূরণ হলো না, আমি আমার বংশের উত্তরাধিকারকে আর দেখতে পারলাম না। জিন বলে আপনি ঠিক হয়ে যাবেন, আর আমি কথা দিচ্ছি তার সাথে আপনাকে আমি নিশ্চয়ই দেখা করাবো। অন্যদিকে সুমি তার ছেলেকে পার্কে নিয়ে যায় আর বলে তুমি কি প্লে করতে চাও আমাকে বলো। ভাই বলে মা তুমি বাড়িতে চলো, এখানে টাকা নষ্ট হবে। সুমি বলে আজকে আমি কাজ থেকে ছুটি নিয়েছি তোমার সাথে খেলা করার জন্য, তাই তুমি টাকার কথা চিন্তা করো না, মা দেখে নিবে। ভাই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখনই সেই জায়গায় জ্যাং চলে আসে আর সে সুমিকে বলছিল বিয়ে না করে তুমি গর্ভবতী হয়ে গিয়েছিলে, আর এখন তুমি যে পরিবারের হায়ারকে ফাঁসাতে চাইছো। সুমি তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু সে বলে
এই পুরো প্রপার্টি জি পরিবারের। আর মিস্টার জি বলেছে তোমার মতো নষ্টা মেয়েরা এখানে প্রবেশ করতে পারবে না। আর সে গার্ডদেরকে বলে তাকে ধরিয়ে ফেলে। সুমি বলে আমরা নিজেই যেতে পারবো, আমাদেরকে ছাড়ো। ততক্ষণে জিন সেখানে চলে আসে এবং গার্ডকে লাথি মারে। বাই তো ভয় পেয়ে তার মাকে জড়িয়ে ধরে। জিন তো জাংয়ের ওপর রেগে যায় আর বলে তুমি আমার নাম নিয়ে সব কিছু করো। জাং বলে বস এই মেয়েটা বেশরম, আর সে বিয়ের আগেই মা হয়ে গেছে। কিন্তু জিন তার কোনো কথাই শোনে না, তাকে ফায়ার করে ফেলে। আর পুরো ইন্ডাস্ট্রি থেকেই তাকে ব্যান করে দেওয়া হয়। জাং অনেক ক্ষমা চায় কিন্তু কোনো লাভই হয় না। জিন ভাবছিল সে তো সবসময় রেগে থাকে, কিন্তু সে তার বাচ্চার সাথে কত সফট। জিন তো জিজ্ঞেস করছিল তোমার ছেলে কি ব্যথা পেয়েছে, আমাকে দেখাও আমি চেক করছি। ও বলে না কোনো প্রয়োজন নেই, আমার ছেলে অনেক বেশি লজ্জাবতী। আর সে খেয়াল করে তার ছেলের কান তো ঠিক হয়ে গেছে। জিন বলে আজকের সব কিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি। সুমি বলে না, আজকে আপনি আমাদেরকে সাহায্য করেছেন, আমার উচিত আপনাকে ধন্যবাদ জানানো। জিন জিজ্ঞেস করে তার বাবা কোথায়, তার বাবা থাকলে এরকম কোনো কিছুই হতো না। সুমি বলে তার বাবা অনেক বেশি বিজি, এ কথা বলে সে চলে যায়। সেক্রেটারি জিনকে জিজ্ঞেস করে বস কি হয়েছে। জিন বলে আমি ভাবছি একা একজন বাচ্চাকে মানুষ করা কত কঠিন। সেক্রেটারি বলে আপনি কি সুমির কথা বলছেন। তখন সে বলে না, আমি আমার উমেনের কথা বলছি। আর সে সেক্রেটারিকে বলে সুমিকে কাজে রাখতে। অন্যদিকে সুমি ভাবছিল যদি আমি বাইরের বাবাকে খুঁজে পেতাম সব অনেক সহজ হতো। তারপর সুমি বাড়িতে আসার পর বলছিল তোমার কান তো রিমুভ হয়ে গেছে, কিন্তু তোমার লেজ তো এখনো আছে, এরকম কিভাবে হলো। ভাই বলে মা আমি নিজেও জানি না। তখনই জের বাড়ি থেকে তার কাছে কল আসে, আপনাকে জবের জন্য হায়ার করা হয়েছে। ও তো পাস্টের সব ঘটনা ভাবে আর ভাবছিল মিস্টার জিন অতটাও খারাপ না। এত কিছু হয়ে যাওয়ার পরেও সে আমাকে কাজে রেখেছে, মনে হচ্ছে আমি তাকে ভুল বুঝেছিলাম। তারপর সে খুশি হয়ে বলছিল ফাইনালি আমি কাজ পেয়ে গেছি। মা ছেলে অনেক বেশি হ্যাপি হয়। তারপর সে কাজের জন্য চলে যায়। তাকে মেড বলে পুরো ঘর পরিষ্কার করতে, সব কাজ কমপ্লিট করতে 5 ঘন্টা সময় লাগবে, তুমি কি পারবে। সুমি বলে হ্যাঁ আমি সবই পারবো। সুমি খেলনা দেখছিল। আন্টি বলে মিস্টার জিন খুব শীঘ্রই তার ছেলেকে খুঁজে পাবে, তাই সে সবকিছু তার ছেলের জন্য কিনে রেখেছে। সুমি ভাবছিল কিন্তু আমি তো শুনেছিলাম মিস্টার জিন সিঙ্গেল, তাহলে বাচ্চা কোথা থেকে আসলো। মেয়ের তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায় আর বলে এই রুম হচ্ছে মিস্টার জি এর ওয়াইফ এবং বাচ্চার। সুমি সবকিছু দেখছিল আর ভাবছিল মিস্টার জিন তার ছেলেকে কত বেশি ভালোবাসে। যদি আমিও পারতাম আমার ছেলেকে এতগুলো খেলনা কিনে দিতে কতই না ভালো হতো। তারপর আন্টি তাকে নিয়ে যায় মিস্টার জিনের রুমে। সেখানে জিন্দো শাওয়ার নিয়ে বের হয়। সুমি অবাক হয়ে তাকে দেখছিল আর সে কিসের কথা ভাবে। আন্টি তাকে নিয়ে বেরিয়ে যায় আর বলে আমি জানতাম না স্যার এখনো অফিসে যায়নি। তারপর সুমি কাজ করছিল আর জিনকে দেখছিল আর ভাবছিল তার ফেস অনেক বেশি হ্যান্ডসাম, তাছাড়া সে অনেক বেশি দয়ালু। কিন্তু আফসোস সে তো আগেই অন্য কারো হয়ে গেছে। কিন্তু আমি এসব কেন ভাবছি, আমি কি পাগল হয়ে গেছি। তখনই সেক্রেটারি আসে আর বলে ডক্টর লু চলে এসেছে রিপোর্ট নিয়ে। সুমি তো সামনে চলে আসে তাদের গসিপ শুনতে, আর সামনে গিয়ে দেখার চক্করে সে রিপোর্টের উপরেই পড়ে যায়। আর ও তো বলছিল আমি রিপোর্ট উঠিয়ে দিচ্ছি, আর সেখানে সে বাইয়ের নাম দেখতে পায় আর বলে বাই তো আমার ছেলের নামও। ডক্টর শুধু বলছিল তুমি এখানে। সেক্রেটারি বলে তোমরা দুজনে কি একে অপরকে চিনো। লু বলে সে আমার ক্লাসমেট ছিল। সেক্রেটারি বলে অবাক করা বিষয় তুমি ডাক্তার হয়ে গেছো আর সে বাড়িতে কাজ করছে। চিন্ত রেগে যায় আর বলে তোমার কি। সেক্রেটারি ভয়ে চুপ হয়ে যায়। চিন্ত সেখানে রিপোর্ট দেখে, সেখানে দেখা যায় বাই তার ছেলে না। সুমিত রিপোর্ট দেখে পুরাই হতবাক হয়ে যায় আর ভাবছিল কি জানি কে তাকে চিট করেছে, সে তার ছেলেকেও হারিয়ে ফেললো। জিন বলতেই যাচ্ছিল আমি স্পষ্টভাবে দেখেছি তার লেজ আছে, কিন্তু মানুষ সামনে তাই সে কোনো কিছুই বলে না। আর সে ভাবে সে বাচ্চা আমার না হলেও আমার ক্ল্যানেরই হবে। আর সেক্রেটারিকে বলে সে বাচ্চাকে খুঁজতে। অন্যদিকে সুমি ভাবছিল সে কত দয়ালু। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে লু রিপোর্ট দেখে নিয়েছিল, আর সে যখন দেখতে পায় পাই আসলে জিনের ছেলে, সে তো রিপোর্টই চেঞ্জ করে দেয়। আসলে সে জিনকে বিয়ে করতে চায়। সুমির বাচ্চার নামও পাই, এরকম কি হতে পারে তার বাচ্চার বাবা মিস্টার জিন। আর সে কাউকে কল করে সুমির ব্যাপারে কথা বলছিল। কিছুক্ষণের মধ্যেই সেক্রেটারি সেখানে চলে আসে আর লুকে জিজ্ঞেস করে তুমি কার কথা শুনছো। লু তো বাহানা বানিয়ে চলে যায়, কিন্তু সেক্রেটারির অনেক সন্দেহ হয় আর সে কাউকে কল করে বলে আবারও ডিএনএ টেস্ট করাও। তারপর সুমি অনেকগুলো উপহার নিয়ে বাড়িতে আসে। তার ছেলে বাই তো এতগুলো খেলনা দেখে অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু বলছিল মা অনেক টাকা খরচ হয়েছে এগুলোতে তাই না। সুমি বলে না আমার বস এগুলো দিয়েছে। বাই বলে সে তো অনেক বেশি ভালো। সুমি বলে কিন্তু আফসোস তার বাচ্চা হারিয়ে গেছে। বাই বলে দেখো মা সে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে আর আমি আমার বাবাকে, কত ভালো হতো যদি সে আমার বাবা হয়ে যেত।
সুমি বলে, পাগল তুমি এসব কি বলছো? ভাই তার মাকে বলছিল, সেদিন অনেক হ্যান্ডসাম একজন আঙ্কেলের সাথে আমার দেখা হয়েছিল, যদি সে আমার বাবা হয়ে যেত। সুমি বলে, তুমি এখনো সে আঙ্কেলের কথা বলোনি? তারপরে সিনে সে হসপিটালে যায় তার ভাইকে দেখতে, কিন্তু সে রুমে তার সব ক্লাসমেটেরা ছিল যারা আগে তাকে বুলি করত বা জ্বালাতন করত। আসলে সবাইকে লু পাঠিয়েছিল। সেখানে সুমি তো পুরাই শকড হয়ে যায়, তারা সবাই মিলে তার বাচ্চাকে এবং তাকে ইনসাল্ট করছিল। তারা তো সেই জায়গায় সুমির সাথেও খারাপ কিছু করতে চাচ্ছিল, কিন্তু ভাই তার মাকে প্রোটেক্ট করতে গিয়ে তার পাওয়ার ইউজ করে ফেলে। অন্যদিকে জিনও সেখানেই ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি এরকম একজন ছেলেকে খুঁজে পেয়েছি যে একেবারে আমাদের মতোই। তখনই তারা উলফের আওয়াজ পায়, আর সব জায়গায় তো জিন তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে বাই তার পাওয়ার ইউজ করে সবাইকে ফেলে দেয়। সেখানে জ্যান বলে, তুমি একজন মনস্টারকে জন্ম দিয়েছ, তোমার আর তোমার ছেলের মধ্যে সমস্যা আছে, তোমাকে আমরা ল্যাবে নিয়ে যাব টেস্ট করাতে। আর তারা সবাই মিলে দুজনকে অনেক বেশি বুলি করে। ততক্ষণে জিন সেখানে চলে আসে, আর রিকে বলে, তোমাদের এত সাহস তাদের সাথে এরকম করেছ? আর সে তো রিকে তার পাওয়ার ইউজ করে ফেলে, কিন্তু সেক্রেটারি তাকে থামাচ্ছিল। ও সেক্রেটারিকে বলে, তুমি কি জানো কি করতে হবে? সেক্রেটারি বলে, হ্যাঁ। তারপরে সিনে দেখানো হয় সে সুমিকে দেখছিল আর বলছিল, আমি তোমাদেরকে কোনো কিছুই হতে দিব না। সুমি আসতে তার ভাইয়ের কথা বলে, সে বলে, তোমার ভাইকে আমি হসপিটালে শিফট করে দিয়েছি। অন্যদিকে সেক্রেটারি বলে, চিন্তা করবেন না, আমি তাদেরকে পাগলখানায় পাঠিয়ে দিয়েছি, কারণ তারা আপনার আসল রূপ দেখে ফেলেছিল। জিন বলে, সেটা যথেষ্ট না। তখন সে বলে, চিন্তা করবেন না, সেখানে অনেক ক্রিমিনাল আছে, তারা বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তারপরে সিনে সুমি হঠাৎ করে তাকে দেখে অবাক হয়ে যায়। জিন বলে, কি হয়েছে? সুমি বলে, আপনি এখানে? জিন বলে, আমি তো বলেছিলাম আমি সবসময় তোমার কাছে থাকবো। সুমি বলে, সরি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। জিন বলে, আমি জানি তোমার কাছে অনেক প্রশ্ন আছে। সুমি বলে, আপনি কেন বাইকে সাহায্য করেছেন? তখন তো জিন তাকে তার কান দেখায়। সুমি অবাক হয়ে যায় আর বলে, আপনি আর বাই তো পুরো একই রকম। জিন বলে, তার বাবা কোনো মানুষ নয়, তার বাবা কোনো উলফ, আর ভাই আমাদের দুনিয়া থেকে বিলং করে, আমরা তাকে হারাতে পারবো না। সুমি শকড হয়ে যায় আর বলে, তারপরেও আমার ছেলে কি সেফ আছে? জিন বলে, হ্যাঁ সে ঠিক আছে, সে ছোট তাই সে তার পাওয়ার কন্ট্রোল করতে পারে না, তাই তার কান এবং লেজ তুমি দেখতে পাচ্ছ, কিন্তু বড় হলে সেই ইচ্ছে মতো তার কান এবং লেজ রিমুভ করতে পারবে। এসব শুনে তো সুমি অনেক হ্যাপি হয়ে যায় আর বলে, শুধুমাত্র এতটুকু ব্যাপার? জিন বলে, কি তোমার কি কোনো কিছু যায় আসে না? তোমার বাচ্চা কোনো মানুষ না, একজন নেকড়ে। সুমি বলে, তো কি হয়েছে, সে আমার ছেলে, এটাই যথেষ্ট। আমার ছেলে ছাড়া কোনো ম্যাটারই আমার জন্য ম্যাটার না। আমি তো অনেক বেশি হ্যাপি, তার কোনো সার্জারি করাতে হবে না, সে এমনিতেই ঠিক আছে। জিন হ্যাপি হয় আর বলে, তুমি অনেক ভালো একজন মা। আর সে বাইকে বলে তার সাথেই থাকতে। সুমি না করছিল, তখন সে বলেও, তুমিও তার সাথে এখানেই থাকতে পারো, কারণ বাইকে এখন শিখতে হবে তার পাওয়ারকে কন্ট্রোল করা। সুমি বলে, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এরকম ভাবে একসাথে থাকা উচিত হবে না। জিন বলে, ভাই আমার দুনিয়া থেকে বিলং করে, তাই এটা আমার দায়িত্ব, তোমরা দুজনই আমার রেসপন্সিবিলিটি। তারপরে সিনেও বাড়িতে যায় এবং মেয়েকে বলছিল রুম রেডি করতে। মেয়েড অনেক হ্যাপি হয় আর বলে, আপনি কি আপনার বাচ্চাকে এবং ওয়াইফকে খুঁজে পেয়েছেন? সেখানে সে কিছু বলতেই যাবে, তখনই তো আঙ্কেল জি চলে আসে আর অনেক খুশি হয়ে বলে, তুমি তোমার ছেলেকে অবশেষে খুঁজে পেয়েছ। জিন ভাবে আঙ্কেল জি অনেক বেশি অসুস্থ, তাকে কিছু বললে সে আবারও হার্ট অ্যাটাক করবে, তাই সে হ্যাঁ বলে। আঙ্কেল খুশি হয়ে বলছিল, 100 বছর আগে আমি যেসব গিফট রেডি করে রেখেছিলাম সব নিয়ে আসো আর তাদের রুমের মধ্যে শিফট করো। তার কিছুক্ষণ পর সুমি এবং বাই সেখানে চলে আসে। মিস্টার জি তো সুমিকে জিনের ওয়াইফ এবং বাইকে তার ছেলে ভাবছিল আর সেরকম ভাবেই কথা বলছিল, কিন্তু আমাদের নায়িকা কিছুই বুঝতে পারে না। তার কিছুক্ষণ পর সে সুমিকে সবকিছু বোঝায়, তাই সুমিও রাজি হয়ে যায় তার সাথে নাটক কন্টিনিউ করতে। অন্যদিকে লু জানতে পারে তার ক্লাসমেটেরা কোনো কিছুই করতে পারেনি, আর সে রেগে বলছিল তারা কোনো কাজেরই না, সুমিকে তো আমাকেই শেষ করতে হবে। অন্যদিকে সুমি তার রুমে যায় আর বলে, এত বড় রুম? জিন বলে, এই রুমটা তোমার এবং সামনের রুমটা হচ্ছে বাইয়ের। ভাই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখনই মেয়েটা আসে আর বলে, মিস্টার জিন তো অনেকগুলো শপিংও করেছে। সুমি বলে, আমরা তো মিস্টার জি এর সামনে নাটক করছি, তাহলে এই সব কিছু কেন? জিন বলে, তুমি এখন থেকে উলফ ক্ল্যানের, আমাদের কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। ভাই বলে, মা আমি তো রাজকুমার হয়ে গেছি। মেয়েট বলে, না আপনি তো রাজকুমার হয়েই জন্মগ্রহণ করেছেন। কিছুক্ষণ পর সুমির জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়, যেখানে প্রপার্টির অনেক কাগজও ছিল। সুমি বারবার না করছিল, কিন্তু জিন সব কিছুই তাকে দিয়ে দেয়। তারপরে সিনে দেখানো হয় তারা দুজনেই নিচে অপেক্ষা করছিল, আর সেখানে সুমি আসে। সুমি নতুন জামা পরে আসে আর বলে, আমাকে কি আজব লাগছে? জিন বলে, না তো, তোমাকে তো অনেক বেশি সুন্দর লাগছে।
ভাই বলে, মা জলদি চলো, আমরা লেট হয়ে যাব। তাই তো সে তাড়াহুড়ো করছিল, আর এরকম ভাবে সে পড়ে যাবে, সে তো একেবারে জিনের ওপরেই পড়ে যায়। ততক্ষণে আঙ্কেল সেখানে চলে আসে আর বলে, চলো আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি, তোমার মা এবং বাবা অনেক বেশি বিজি। ভাই তো এই সব কিছু দেখে অনেক বেশি হাসে। সুমি বলে, আঙ্কেল জিকে একেবারেই জ্বালাতন করবে না। তারপর সে জিনকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। অন্যদিকে সেক্রেটারি ভাবছিল, বস তো একেবারেই মিস সুমিকে ভালোবেসে ফেলেছে। আমার তো মনে হয় মিস সুমির সে বাচ্চা ভাই তারই সন্তান, কিন্তু রিপোর্ট আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। আর সে জিনকে টেস্টের রিপোর্টের কথা কিছু বলে না। অন্যদিকে সুমি অফিসে যায় কাজ করার জন্য, তখনই কয়েকজন ক্লিনার আসে তাকে বলি করতে। আর তারা সুমিকে বলছিল, তুমি তো বিয়ে না করে বাচ্চা জন্ম দিয়েছ, আর অনেক খারাপ খারাপ কথা। আসলে লু তার ব্যাপারে খবর ছড়িয়েছে এবং তার সাথে অনেক এডিট করা ছবিও লাগিয়ে দিয়েছে। তারা তো সুমির কোনো কথাই শোনে না, তাকে অনেক বেশি বুলি করে। লুয়ের কথা মোতাবেক তারা তো অনেক চেষ্টা করে তার গোপন ছবি তোলার, কিন্তু সময় মতো জিন চলে আসে এবং তাকে বাজিয়ে নেয়। আর সে অন্য কোনো কর্মচারীর কোনো কথাই শোনে না, সবাইকে ফায়ার করে দেয়। আর সেক্রেটারিকে বলে, সবাইকে পুলিশের কাছে দিয়ে দাও। আর সবার সামনে থেকে তাকে কোলে করে নিয়ে যায়। তারপর সে সুমিকে বলছিল, তোমার আর এখানে কাজ করতে হবে না, তুমি বাড়িতে গিয়ে রেস্ট করো। সুমি বলে, আমি আমার পড়াশোনা সম্পূর্ণ করিনি, তাই আমি কোথাও জব পাবো না। আমি আপনার উপর নির্ভরশীল হতে চাই না। জিন বলে, আমি শুনেছি তুমি পড়াশোনায় অনেক ভালো ছিলে, তোমার গ্রেড অনেক বেশি ভালো। তুমি কি তোমার পড়াশোনা আবারও কন্টিনিউ করতে চাও? সুমি বলে, কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে। কিন্তু সে তাকে অনেক বেশি মোটিভেট করে। আর সুমিকে বলছিল, তুমি বাইরের জন্য অনেক স্যাক্রিফাইস করেছো, এখন তোমার সময়, তোমার কিছু একটা করতে হবে। সুমি বলে, আপনি কেন আমার এত বেশি কেয়ার করেন? শুধুমাত্র বাইরের জন্য তাই না? তখন তো সে চুপ হয়ে যায়। তখনই বাইরের স্কুল থেকে সুমির কাছে কল আসে। তারা গিয়ে দেখতে পায় ভাইয়ের সাথে একটা বাচ্চার ঝগড়া হয়েছে। ভাই বলে, মা সে আগে শুরু করেছিল, মা অনেক বেশি সরি। তখন সে ভাইকে বলে, কোনো ব্যাপার না। জিন সেখানে জিজ্ঞেস করে, কি হয়েছে? টিচার বলে, ভাই সবাইকে তার জামা দেখাচ্ছিল, সবাই তাকে বলেছে তার জামা নকল। আর একজন বাচ্চা ভাইকে ধাক্কা দিয়েছে, তারপর ভাইও তাকে ধাক্কা দিয়েছে। সুমি জিজ্ঞেস করে, সে বাচ্চা কি ঠিক আছে? তখন টিচার বলে, হ্যাঁ, কিন্তু তার প্যারেন্টস অনেক বেশি তামাশা করছে। তখনই সে জায়গায় চলে আসে সে বাচ্চার বাবা। আর সুমিকে ইনসাল্ট করে বলে, আমি তো শুনেছি তোমার বাচ্চা আসলে ইল্লিগাল। সে লোকটা তো তার সাথে অনেক অসম্মানজনক কথা বলে। লোকটা বলে, আমি জি গ্রুপের ম্যানেজার, আমার সাথে পাঙ্কা নিও না। জিন তার সেক্রেটারিকে কল করে এবং সে লোকটার চাকরি কিছুক্ষণের মধ্যেই চলে যায়। তখন সে বুঝতে পারে সে তার বসের সাথেই পাঙ্গা নিয়ে নিয়েছে, আর বারবার তার কাছে ক্ষমা চায়। কিন্তু জিন তাকে সরিয়ে দেয় আর বলে, আমার কোম্পানিতে তোমার কোনো প্রয়োজন নেই। আর সে বাইকে নিয়ে চলে যায়। তারপর রাতে সুমিতাকে বলছিল, আপনি আমার বাইকে এত সাহায্য করেন, আমি বুঝতে পারি না কিভাবে ধন্যবাদ জানাবো। জিন বলে, আমি চাই তুমি তোমার পড়াশোনা সম্পূর্ণ করো। সুমি বলে, কিন্তু আমি আপনাকে পেরেশান করতে চাই না, আমি তো আপনার প্রতি অনেক বেশি ঋণী। ও বলছিল, তুমি এরকম ভেবো না। সুমি বলে, আপনি কেন বললেন না আপনি কেন আমার এত বেশি কেয়ার করেন? তখন সে বলে, বাইরের জন্য। সুমি তো আপসেট হয়ে যায়, সে তার গালে টাচ করে আর বলে, আমি তোমাকে জানতে চাই, আমি চাই তুমি আমাকে একটা চান্স দাও তোমাকে জানতে। আমি সারা জীবন তোমার কেয়ার করতে চাই। মানে বলতে গেলে সে ইনডাইরেক্টলি তাকে প্রপোজ করে। সুমি বলে, ঠিক আছে, আমি ভেবে জানাবো। আর সুমি চলেই যাচ্ছিল, হঠাৎ করে সে তার গালে কিস করে। কিন্তু জিন তাকে আর যেতেই দেয় না। তাদের ভালোবাসা শুরু হয়ে যায়। তারপর ও তো অফিসে ছিল আর বারবার সে কথাই ভাবছিল। তখনই তার কাছে সেক্রেটারি আসে আর বলে, আমি টেস্টের রিপোর্ট নিয়ে চলে এসেছি। আর সে তার বসকে টিস করে বলছিল, আমি তো খুঁজে বের করেছি সুমির বাচ্চার সে বাবাকে। জিন তো পুরোই শকড হয়ে যায় আর বলে, তুমি কি শিওর? সেক্রেটারি বলে, বস আপনি দেখুন। জিন তো সে রিপোর্ট নেয়, কিন্তু সে রিপোর্ট আর খুলছিল না। সেক্রেটারি বলে, কি হয়েছে, দেখছেন না কেন? আপনার কি ভয় হচ্ছে? মিস সুমি তার বাচ্চার বাবার ব্যাপারে জানতে পারলে আপনাকে ছেড়ে দিবে। আপনি তাকে হারানোর ভয় পাচ্ছেন, তাই না? জিন তো অনেক বেশি জেলাস হচ্ছিল আর সেক্রেটারিকে বলে, তুমি চলে যাও। অন্যদিকে সুমি তার কলেজের ব্যাপারে জানার জন্য তার সিনিয়রের কাছে যায়, কারণ সে একজন প্রফেসর ছিল। সে তো সুমির অনেক প্রশংসা করছিল, তুমি অনেক জ্ঞানী একজন মেয়ে, আর তুমি অনেক ভালো একজন সিঙ্গেল মমও। সুমি বলে, এরকম কোনো কিছুই না, আমি বাইকে দেখলে আমার সব কষ্ট ভুলে যাই। তার সিনিয়র হ্যাপি হয়ে তার মাথায় টাচ করে আর বলছিল, তুমি অনেক কিউট। এসব কিছু দূর থেকে জিন দেখে আর অনেক বেশি জেলাস হয়। আর সে যখন রেগেমেগে চলে যাচ্ছিল, সে তার গাড়ি দেখতে পায়। সুমি বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আমি আপনার গাড়ি দেখলাম। জিন বলে, তুমি কি আমাকে কিছু বলবে? তখন সে বলে, না। জিন অবাক হয়ে ভাবছিল, সেই পুরুষটা কে ছিল, সে কি আমাকে বলবে না?
সুমি বলে কি ব্যাপার? সে বলে না কোনো কিছুই না আর চলে যায়। সুমি অবাক তার কি হলো। অন্যদিকে দেখানো হয় সে তো সিগারেট খাচ্ছিল আর আসলে সে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখেইনি। সে সবকিছু ভাবছিল আর মনে মনে ভাবছিল আমি কেন এত বেশি জেলাস হলাম। এসব ভাবতে ভাবতে তার অবস্থাই খারাপ হয়ে যায় আর সে সুমির রুমের বাইরে চলে যায়। সুমি দরজা খুলে তাকে ধরে আর বলে আপনার তো জ্বর। ও বলে তোমার হাত তো অনেক বেশি ঠান্ডা আর তোমার সুগন্ধ অনেক পরিচিত। তুমি কি সেই পার্সন? সুমি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এসব চক্করে তারা দুজনেই বিছানায় পড়ে যায়। সুমি অনেক চেষ্টা করে তাকে জ্ঞানে ফিরানোর, কিন্তু সে তো তাকে জ্ঞানে ফিরাতেই পারছিল না আর সে সুমিকে কিস করতে করতেই ঘুমিয়ে পড়ে। তারপরে সিনে সে সেক্রেটারিকে বলছিল কালকে কেন মিস্টার জি আমার রুমে আসলো। সেক্রেটারি বলে আপনি তো উলফের ব্লাড লাইন সম্পর্কে জানেন না। সুমি বলে আমি সবকিছু জানতে চাই, আমাকে বলো। সেক্রেটারি বলে তার সময় চলে এসেছে তার পার্টনারের সাথে দেখা করার, এখন আপনি নিজেই বুঝে নিন। সেই সময় সে কি করে না করে তার মনেই থাকে না। সুমি ভাবে এ কারণে সে অফিসের ঘটনাও তার মনে ছিল না। সেক্রেটারি বলে তার ভাগ্য অনেক বেশি ভালো, 6 বছর আগে সে আপনাকে পেয়েছিল, তাই তো তার জীবন বেঁচে গেছে। সুমি অবাক হয়ে যায় আর বলে আপনার কথার মানে কি? সুমি ভাবছিল এর মানে বাইরের আসল বাবা সেই, তাই তো সে বারবার আমাকে বলে আমার সুগন্ধ তার অনেক পরিচিত মনে হয়, কিন্তু সেদিন রিপোর্টে তো অন্য কিছু এসেছিল। সেক্রেটারি ভাবছিল বস তাকে কোনো কিছুই বলেনি। তারপর সকালে সুমি দুজনকেই খাবার সার্ভ করে, দুজনের খাবারের স্টাইল একেবারে সেম ছিল। সুমি ভাবে কেন আমি আগে সবকিছু নোটিস করিনি। সুমি ভাবছিল এবার সে যে কোনো ভাবেই হোক আবারও টেস্ট করাবে আর সে দুজনের ব্যবহার করা 2টা জিনিস কালেক্ট করে। তখনই জিনা আসে আর বলে তুমি কলেজে যাবে না, আমি তোমাকে ড্রপ করব। অন্যদিকে সুমি তার কলেজে চলে যায় এবং আগে টিচারের সাথে দেখা করে। টিচার তো অনেক বেশি হ্যাপি হয়। তখনই ড্রামা করতে লু চলে আসে আর বলছিল সে এরকম করেছে ওরকম করেছে। মিস্টার জি না থাকলে সে তো আর কলেজেই ফিরতে পারতো না। সে ধনী পুরুষকে পটানো ছাড়া কোনো কিছুই করতে পারে না। টিচার বলে তারাই সবকিছু কি বলছে। সুমি বলে এরকম কোনো কিছুই না, আমি কাউকে ফাঁসাইনি। তখন জিনের কাজিনও সেখানে চলে আসে আর সে বলে লু যা বলছে তা সবই সত্য। অন্যদিকে জিনের কাছে সেক্রেটারি যায় আর বলে আপনি কি ডিএনএ টেস্টের রিপোর্ট দেখেননি? জিন বলে না আমি দেখিনি। সে পুরুষ তো 6 বছর আগে তার ওয়াইফ এবং বাচ্চাকে ছেড়ে দিয়েছে। সে পুরুষ তো 1 নাম্বারের একটা ফুল, তাই সে যদি আর কিছু সময় ওয়েট করে তো কি হবে। সেক্রেটারি কোনো রকম ভাবে তার হাসি চাপে আর বলে হ্যাঁ বস, সে তো ওয়েট করাই ডিজার্ভ করে। জিনের কাছে কারো কল আসে। অন্যদিকে কাজিনও তার বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ তুলছিল। সুমি বলে সে শুধুমাত্র আমার বন্ধু, কিন্তু কাজিনের কথা তো কমে না। তখনই জিনের এন্ট্রি হয় আর সে তার কাজিনকে বলে আমি তোমাকে বোনের পজিশন দিয়েছি এসব ফালতু কথা বলার জন্য না। আমি কি করব না করব এটা তোমাকে বলে করব না। লু বলে আপনার কাজিন তো ঠিকই বলছে, সুমি আপনার যোগ্য না। জিন তো রেগে যায় আর বলে মধ্যে কথা বলার তুমি কে? সুমি বাইরের কেউ না, সে আমার উমেন আর সেই আমার হবু ওয়াইফ। তারপর সে সুমির হাত ধরে তাকে নিয়ে যায়। তারপর গাড়িতে সে সুমিকে বলছিল তাদের কথায় তুমি কোনো মনোযোগ দিও না। তারপরে সিনে সে হসপিটালে চলে যায় টেস্ট করাতে। তারপর সে যখন হসপিটাল থেকে বের হয় তাকে কয়েকজন ধরে নিয়ে যায়। অন্যদিকে বাই তার বাবাকে বলছিল বাবা মা এখনো বাড়িতে আসেনি, সে বাইরে গেছে, কয়েক ঘন্টা হয়ে গেল। সিন তো অনেক টেনশনে পড়ে যায়। আসলে কাজিন এবং লু মিলে তাকে কিডন্যাপ করেছিল। কাজিন তো সুমিকে লু এর কাছে দিয়ে চলে যায়। সবার যাওয়ার পর লু রেগে বলছিল তুমি তো জিনের ওয়াইফ হতে চাও, কিন্তু এরকম কোনো কিছুই হবে না। সুমি বলে এর মানে তুমি সে টেস্টের রিপোর্ট পাল্টেছিলে তাই না? আর মিস্টার জিন সত্যি আমার বাচ্চার বাবা? লু বলে হ্যাঁ, আজকে আমি তোমাকে ছাড়বো না। লু সেখানে কিছু করবে তার আগেই জিন সেখানে চলে আসে আর সে লোকে বলে তোমার সবকিছুর জন্য প্রাইস পে করতে হবে। তারপর সে সুমিকে বাড়িতে নিয়ে যায়। সে তো যাওয়ার আগে লোকে বলছিল আমার ওয়াইফের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। তারপর বাড়িতে সে তো অনেক বেশি প্যারেশান ছিল আর তাকে হাক করেছিল। সুমি বলে আমি তো ঠিক আছি, কিন্তু আমাকে অনেক জোরে ধরেছেন। জিন বলে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। সুমি বলে অবাক করা বিষয়, জিন গ্রুপের সিইও আবার ভয় পায়। জিন তো বলছিল আমি কত খারাপ ছিলাম, শুরুতে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। সুমি বলে ও আচ্ছা আপনার আফসোস হচ্ছে। জিন বলে হ্যাঁ আমার আফসোস হচ্ছে, কেন তোমার সাথে আমার আগে দেখা হয়নি। সুমি বলে এখনো অতটা লেট হয়নি। তখন তো সে তাকে হাক করে। তখন অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে আপনার সাথে দেখা করতে আপনার কাজিনের বাবা এবং লু পরিবারের লোকেরা এসেছে। তারপর জিন তো নিচে চলে যায়, সবাই তাকে গ্রিট করে। আমরা জানতে পারি লু আসলে উল্ফ ক্ল্যান থেকেই বিলং করে। তারা সবাই তো জিনকে বলছিল
তার কাজিন এবং লু আমাদের সবাইকে বলেছে সে মেয়ে আমাদের পুরো জাতিকে ধোকা দিচ্ছে। ভাই তো মিস্টার জিনের ছেলেই না। এ কথা শোনার পর তো মিস্টার জি পুরাই শকড হয়ে যায়। তখনই মেড আসে রিপোর্ট নিয়ে। অন্যদিকে সবাই তো বলছিল মিস্টার জিন তো উড ক্ল্যানের রাজা আর হয়ে থাকতে পারবে না। তখনই সুমি সেখানে চলে আসে এবং মেডও আসে রিপোর্ট নিয়ে। সুমি জিনকে রিপোর্ট দেয় আর বলে এটা দেখার পর সব ক্লিয়ার হয়ে যাবে। রিপোর্ট দেখার পর তো জিন অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ ভাই তারই ছেলে ছিল। আর সে শকড হয়ে বলে ভাই আমার ছেলে? সেক্রেটারি বলে হ্যাঁ অবশ্যই, আমি তো আগে আপনাকে টেস্ট রিপোর্ট দিয়েছিলাম, আপনি তো দেখেননি। সুমি বলে কিভাবে লু ডিএনএ টেস্টের রিপোর্টই চেঞ্জ করে দিয়েছিল। সবকিছু জানার পর তো জিন অনেক বেশি রেগে যায় আর তার কাজিনের পরিবার এবং লুয়ের পরিবারকে তারা উড ক্ল্যান থেকেই বের করে দেয়। তারা সবাই তো পুরোই সেখানে শকড হয়ে যায় এবং নিচে বসে পড়ে। তারপরে সিনে সুমি তাকে বলছিল তোমার তো অনেক বেশি জ্বর, রেস্ট করা উচিত। সিন বলে না, আজকের এই ফ্যামিলি পার্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলতে চাই তুমি আমার ওয়াইফ আর ভাই আমার সন্তান। সুমি বলে আপনি আমাকে প্রপোজ করতে চান? জিন তাকে হ্যাঁ বলে। সুমি হঠাৎ করে তাকে কিস করে আর বলে আমি আপনার প্রপোজালে রাজি। তারপর তাদের রোমান্স তো চালু হয়ে যায়। তখনই সেক্রেটারি আসে আর বলে সরি বস, কিন্তু সবাই নিচে আপনার জন্য অপেক্ষা করছে। তারপর তারা দুজনেই সে পার্টিতে চলে যায়। কিছুদিন পরে ভাই বলছিল মা বাবা আমি স্কুলে যাচ্ছি। সুমি বলে ঠিক আছে, কিন্তু আঙ্কেল ঝিকে বেশি প্যারেশান করো না। জিন বলে তুমি আবার গ্র্যান্ডপা জিয়ের সাথে অ্যামাজন পার্কে চলে যেও না, স্কুলে যেও। ভাই তো খুশি হয়ে তার গ্র্যান্ডপার সাথে চলে যায়। কিছুক্ষণ পর সেক্রেটারি আসে আর বলে বস কতদিন ধরে আপনি ছুটিতে আছেন, এখন বলেন কবে আবার অফিসে যাবেন? বিয়ের জন্য তো অবশ্যই সবকিছু ঠিক হয়ে গেছে। জিন বলে এখন আমার শরীর ভালো না, আমি আমার ওয়াইফের সাথে সময় কাটাতে চাই। সেক্রেটারি বলে আপনি ছুটি নিয়েছেন 1 মাস হয়ে গেছে, ম্যাডাম আপনি বসকে বোঝান অফিসে যাওয়া তো জরুরি। সুমি তখন জিনকে বলে তোমার অফিসে যেতে হবে, আপনি কি কাজ না করে অফিসকে ব্যাংক্রাফট করতে চান? তখন তো জিন হঠাৎ করে তাকে কোলে তুলে নেয় আর বলে আমার হলিডে এখন শেষ হবে না, আমি তো এখন দীর্ঘদিন ছুটি কাটাবো। আর সুমিকে নিয়ে সে রুমে যাচ্ছিল। সুমি চিল্লাচ্ছিল আর বলছিল আসতে যাও, এরকম কেন করছো? কালকে রাতে তুমি আমাকে অনেক বেশি প্যারেশান করেছো। জিন বলে ওয়াইফ আমি তো এখন অনেক বেশি জেন্টেল থাকবো। এই কথা বলে সে সুমিকে নিয়ে চলে যায়। আমাদের ড্রামার হ্যাপি এন্ডিং এখানে হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।